সোনাপুর নামক গ্রামে উর্মিলা তার দুই মেয়ে আশা ও কাজলের সাথে থাকত। তারা খুবই গরিব ছিল। উর্মিলার স্বামীর মৃত্যুর পরে তার দুই মেয়েকে লালন পালন করার দায়িত্ব উর্মিলার উপরে এসে পড়ে। সে তার দুই মেয়েকে লালন পালন করার জন্য ছোট্ট একটি কেকের দোকান খুলল। তবে উর্মিলার দোকানের সামনে অনেক বড় একটি কেকের দোকান ছিল, যেখানে অনেক বেশি কাস্টমার আসতো। একদিন উর্মিলার মেয়ে উর্মিলাকে বলল, মা, যদি দোকানটা একটু বড় করো তাহলে আমাদের দোকানেও অনেক বেশি কাস্টমার আসবে। মা, তুমি কি জানো সুরাইয়া আন্টির দোকানে এত বেশি কাস্টমার কেন আসে? কারণ তার দোকান অনেক বড়। সুরাইয়া আন্টির দোকানে হরেক রকমের কেক আছে, কিন্তু আমাদের দোকানে তো শুধু এক প্রকারের আছে। মা, এই কারণে আমাদের দোকানে কাস্টমার কম আসে জানো। মা আশা, তুমি তো জানো আমার হাতের অবস্থা, আমরা কতটা গরিব। নুন আনতে পান্তা ফুরাই। তোমাদের ভালো পোশাক পরাতে পারি না, তোমাদের কাপড় পুরাতন ও নোংরা ছেঁড়া ফাটা, ভালো খেতে দিতে পারি না। আমারও তো মন চাই মা, আমরা সবাই ভালো থাকি, কিন্তু কিভাবে সম্ভব বলো? মা, যদি তুমি আমাদের ছোট্ট দোকানের মধ্যে বিভিন্ন রকমের স্বাদের জিনিস তৈরি করো তাহলে দেখো কাস্টমার আসবে। যেমন চকলেট, সামোসা, বার্গার ও বিভিন্ন রকমের স্বাদের কেক তৈরি করবে। তাহলে দেখবে আমরা ভালো খাবার খেতে পারবো, আমাদের গায়ে নতুন জামা থাকবে। ঠিক বলিনি আপু? আরে কাজল, তুই তো খুবই ভালো আইডিয়া বের করেছিস। মা, ঠিক বলেনি বলো? মা, তাহলে তুমি শোনো, আমার বান্ধবীর অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখান থেকে ইউটিউব দেখে বিভিন্ন ধরনের কেক তৈরি করা শিখবো। আর শিখে আমি তোমাকে সব বলবো, সে অনুযায়ী তুমি তৈরি করবে। ঠিক বলিনি মা, বলো? আশা ও কাজলের কথা শুনে তার মাও খুব খুশি হলো। পরের দিন থেকে আশা তার বান্ধবীদের বাড়িতে গেল। সেখানে গিয়ে তার বান্ধবীর কাছ থেকে ফোন নিয়ে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের স্বাদের কেক তৈরি করা শিখলো। এরপরে আশা বাড়িতে এসে তার মাকে সব শিখিয়ে দিল। তারপর থেকে তার মা বিভিন্ন ধরনের কেক তৈরি করতে ট্রাই করলো। এক সময় উর্মিলার সমস্ত কষ্টই সফল হলো। পরের দিন উর্মিলা তার দোকানে ভিন্ন স্বাদের কেক বিক্রি করতে লাগলো, যে কেক ছিল সুরাইয়ার দোকানের থেকেও অনেক স্বাদের। তখন একটি মহিলা উর্মিলার দোকানে এসে উর্মিলাকে বলল, আরে উর্মিলা আপু, তোমার কেকের ডিজাইন তো একেবারে ডিফারেন্ট লাগছে, মনে হয় এর স্বাদটাও ডিফারেন্ট হবে, একটু টেস্ট করে দেখি। আমার মেয়ের জন্মদিন তো, এজন্য আমি ভিন্ন স্বাদের কেক কিনতে চাই। হ্যাঁ, অবশ্যই তুমি টেস্ট করতে পারো, দেখবে আমার কেকের স্বাদ অন্য সমস্ত কেক থেকে আলাদা, তোমার অবশ্যই পছন্দ হবে। এরপরে উর্মিলা ওই কেকের ওপর থেকে ছোট্ট একটা টুকরা ওই মহিলাকে টেস্ট করতে দিল। ওই মহিলার ওই কেকের স্বাদ খুবই পছন্দ হলো, কারণ ওই কেকটি ছিল খুবই স্বাদের। ওয়াও, নাইস টেস্ট উর্মিলা আপু, আমি অনেক দোকানে ট্রাই করেছি, কিন্তু এরকম টেস্টি কেক খাইনি, এটা হলো ডিফারেন্ট স্বাদ। ঠিক আছে উর্মিলা আপু, তাহলে আমাকে একটি কেক দাও, আমি তোমার কেকের কথা মানুষের কাছে বলে দেব, কারণ তোমার কেক হলো খুবই টেস্টি, যেই খাবে সেই এই কেক কিনতে আসবে। আস্তে আস্তে উর্মিলার দোকানও প্রচার হয়ে গেল। সব মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল যে উর্মিলার দোকানে অনেক টেস্টি কেক বিক্রি হয়। এরপর থেকে অনেক কাস্টমারই আসতে শুরু করলো তার দোকানে কেক কেনার জন্য। ওদিকে পাশের দোকানের মালিক সুরাইয়া খুবই রেগে গেল, কারণ তার দোকানে আর আগের মতো কাস্টমার আসছে না। হঠাৎ একদিন জমিদারের ওয়াইফ উর্মিলার দোকানে এসে উর্মিলাকে বলল, আমি তোমার দোকানের অনেক নামডাক শুনেছি মানুষের কাছে, কিন্তু এসে তো দেখে মনে হচ্ছে আমি কোনো ভুল জায়গায় এসেছি। তোমার বেকারির দোকান তো অনেক ছোট, আমার মেয়ের জন্মদিন কালকের মধ্যে আমি 100 কেক চাই, কিন্তু তুমি কি তৈরি করে দিতে পারবে? আপা, কঠিন তবে অসম্ভবের কিছু না। কালকের মধ্যে আমি আর আমার দুই মেয়ে মিলে আপনাকে 100 কেক তৈরি করে দিতে পারবো। আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়ের জন্মদিনের জন্য 100 কেক পৌঁছে যাবে, কিন্তু আমার কিছু অ্যাডভান্স চাই, কারণ এতগুলো কেক তৈরি করার মতো আমার কাছে টাকা নেই। জমিদারের ওয়াইফ অ্যাডভান্সের টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। উর্মিলা খুবই খুশি হয়ে বাড়িতে ফিরল আর তার দুই মেয়েকে এত বড় অর্ডারের সম্পর্কে বলল। আশা, কাজল, আমি অনেক বড় অর্ডার পেয়েছি। এই অর্ডারটা দিতে পারলে আমি তোমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতে পারবো, আর ঈদের মধ্যে অনেক দামি দামি জামাও কিনে দিতে পারবো। মা, তুমি আমাদেরকে ঈদের মধ্যে নতুন জামা কিনে দিবে আর সেন্টুলও দিবে, এটা ভেবে তো আমার খুবই ভালো লাগছে। কাজল, এই সব কিছু তো তোমার একটি ভালো আইডিয়ার কারণেই হলো, আর মায়ের প্রচেষ্টায়। কথা অনেক হয়েছে সোনারা, এখন তোমরা দুইজন মিলে আমাকে হেল্প করো, নইলে আমি 100 কেক তৈরি করতে পারবো না।
উর্মিলা ও তার দুই মেয়ে খুবই খুশি হলো। তাদের এই কথা সুরাইয়া জেনে ফেললো। সুরাইয়া জেনে রেগে আগুন হয়ে গেল আর সে বাড়িতে গেল। সুরাইয়ার মুখ গোমড়া দেখে তার মেয়ে তাকে জিজ্ঞেস করলো, মা, তোমাকে দেখে এতটা পেরেশান লাগছে কেন? কি হয়েছে তোমার? কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে? আরে মা, রাগের তুই কি দেখেছিস? আমার তো মনে হচ্ছে রাগে পুরো শরীর আগুনের মতো জ্বলে যাচ্ছে। ওই উর্মিলার বাচ্চা উর্মিলা ছোট্ট একটি দোকানে আমার চেয়ে অনেক বেশি ইনকাম করতে শুরু করেছে। যদি এরকমই হয় তাহলে আমি তো একদিন পথে বসে যাব। না না, আমি এটা কখনোই হতে দেব না। আমি ওই উর্মিলার বাচ্চা উর্মিলার এই অর্ডার আমি কখনো ডেলিভারি দিতে দেব না। কিছু না কিছু আমাকে করতেই হবে। এরপরে সুরাইয়া তার মেয়ের সাথে মিলে একটি প্ল্যান করলো। এদিকে উর্মিলা তার দুই মেয়ের সাথে করে সারা রাত্রি জেগে 100টি কেক তৈরি করে ফেললো। উর্মিলা তার দুই মেয়েকে বলল, মা, এতক্ষণ পর্যন্ত তোমরা তো কিছুই খাওনি। যাও, তোমরা বাড়িতে গিয়ে কিছু খেয়ে নাও। আমি জমিদারের ওয়াইফের কাছে তার কেকগুলো ডেলিভারি দিয়ে চলে আসবো। উর্মিলার দুই মেয়ে আশা ও কাজল বাড়িতে এলো নাস্তা করতে। ওদিকে সুরাইয়া ও তার মেয়ে মিলে তাদের দোকানের পেছন থেকে আগুন ধরিয়ে দিল। আগুন লাগাতে তাদের বেকারির দোকান পুড়ে ছাই হয়ে গেল, সাথে উর্মিলাও পুড়ে গেল। যখন এই দুঃসংবাদ উর্মিলার দুই মেয়ের কাছে পৌঁছলো, তখন তার দুই মেয়ে দৌড়ে আসলো তাদের বেকারির দোকানের কাছে। যখন তারা দুইজন দেখলো তার মা আর বেকারির দোকান আগুনে দাউ দাউ করে জ্বলছে, তখন তারা খুবই কান্নায় ভেঙে পড়লো। মা, তুমি কেন আমাদেরকে একলা ছেড়ে চলে গেলে? মা, তোমাকে ছাড়া কি নিয়ে বাঁচবো? মা বলো, আমরা তো সুখেই ছিলাম। কে তোমার গায়ে আগুন ধরিয়ে দিল? কে দোকানকে জ্বালিয়ে দিল? কিভাবে তুমি পুড়ে গেলে? মা, আল্লাহ, তুমি এ কি করলে আমাদের? সামনে ঈদ আসছে, কত আনন্দ ছিল মনের মধ্যে। তুমি আমাদেরকে মার্কেট করে দেবে, নতুন জামা কিনে দিবে, নতুন স্যান্ডেল কিনে দেবে। এখন আমরা কি করবো? মা, তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো? আশা ও কাজল দুই বোন মিলে কেঁদে চলছে। এমন সময় জমিদারের ওয়াইফ এসে তাদের কাছে কেকের সম্পর্কে জিজ্ঞেস করলো। তারা দুই বোন জমিদারের ওয়াইফকে সবকিছু খুলে বলল এবং তারা একথা বলল যে তার মাও জ্বলে পুড়ে গেছে। সারা জীবনের জন্য তার মা তাদেরকে ছেড়ে চলে গেছে। তাদের সব কথা শুনে জমিদারের ওয়াইফ বলল, আমি এসব কিচ্ছু বুঝি না। আমার অ্যাডভান্সের টাকা ফেরত চাই। যদি তোমরা অ্যাডভান্সের টাকা অতি সত্বর ফিরিয়ে না দাও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে পুলিশে দিতে বাধ্য হব। জমিদারের ওয়াইফ এসব বলে সেখান থেকে চলে গেল। ওদিকে সুরাইয়া ও তার মেয়ে তাদের এই দুরবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এরপরে তারা দুই বোন চিন্তিত হয়ে নদীর পাড় দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তারা শুনতে পেল কে যেন নদীর মধ্যে থেকে চিৎকার করছে। তারা দেখতে পেল একজন পরী নদীর পানির ভিতরে ডুবে গেছে। তখন তারা দুই বোন মিলে ওই পরীকে পানি থেকে উঠালো। পরী তাদের দুই বোনকে ধন্যবাদ দিয়ে বলল, একজন দুষ্ট পরী আমাকে ধাক্কা মেরে এই পানির ভিতরে ফেলে দিয়েছিল। আর এ কথা তো তোমাদের জানাই আছে যে পানির মধ্যে আমাদের কোনো শক্তি কাজে আসে না। আজকে আমার বার্থডে ছিল। পরিমা আমাকে সুন্দর সুন্দর দুইটি বার্থডে কেকের ঘর দিয়েছে। চলো তোমরা দুইজনে আমার সঙ্গে ওই বার্থডে কেকের ঘরের মধ্যে গিয়ে আমরা সবাই এনজয় করব। এরপরে পরী আশা ও কাজলকে নিয়ে তার বার্থডে ঘরের ভিতরে গেল আর সেখানে গিয়ে তাদের সাথে তাদের জন্মদিনকে সেলিব্রেট করলো। এরপরে পরী তাদের দুই বোনকে বলল, তোমরা আমার খুবই ভালো বন্ধু, এই জন্য আমি তোমাদেরকে আমার এই জাদুর কেকের ঘরকে দিয়ে দিলাম। এই ঘরের মধ্যে তোমরা সবকিছু পাবে। এই ঘরের মধ্যে আরামে থাকতেও পারবে, আর কখনো কোনো জিনিসের তোমাদের কমতিও হবে না। আর এই জাদুর কেকের ঘরের কাছ থেকে তোমাদের যত ইচ্ছা কেক চেয়ে নিতে পারো। দুই বোন মিলে পরীকে অনেক ধন্যবাদ দিল। এরপরে জাদুর কেকের ঘর নিয়ে তারা পৃথিবীতে চলে আসলো। এরপরে তারা পৃথিবীতে এসে জাদুর কেকের ঘরের কাছ থেকে 100টি কেক চাইলো। জাদুর কেক, আমাদের কাছে ডিফারেন্ট ডিজাইনের 100টি কেক দাও। এটা বলার সাথে সাথেই ওই জাদুর কেকের ঘর থেকে 100টি টেস্টি কেক বের হয়ে আসলো। তখন তারা জমিদারের ওয়াইফের কাছে ওই 100টি কেক পাঠিয়ে দিল। এরপর তার মায়ের নামে অনেক বড় একটি কেকের দোকান খুললো আর জাদুর বার্থডে কেকের ঘরের কাছ থেকে কেক এনে সেখানে বিক্রি করতে লাগলো। যখন ঈদের দিন আসলো তখন কাজল কেঁদে কেঁদে আশাকে বলল, আপু দেখো, আজকে ঈদের দিন। আজকে আমাদের কাছে সব কিছু আছে, নতুন জামা, নতুন খাবার, কিন্তু মা নেই। মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। আজ
আজকে মা চলে গেছে, আজকে আমাদের কাছে টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু মনে সুখ নেই। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। মা যখন ছিল তখন আমাদের কাছে টাকা পয়সা জিনিস কিছুই ছিল না, তবুও আমাদের মনের মধ্যে সুখটা অন্যরকম ছিল। আল্লাহ জানে কিভাবে আমাদের দোকানে আগুন লাগলো, আর আমার মা সারা জীবনের জন্য আমাদের কাছ থেকে চলে গেল। তারা দুই বোন মিলে এভাবে কান্নাকাটি করছিল। হঠাৎ করে তখন জাদুর কেকের ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো। আমি হলাম জাদুর কেকের ঘর। আমি জানি তোমার মায়ের বেকারির দোকানে কে আগুন লাগিয়েছে। তোমাদের পার্শ্ববর্তী দোকানের সুরায়া লাগিয়েছে তোমাদের বেকারিতে আগুন। জাদুর কেকের ঘরের এই কথা শুনে তারা দুই বোন রেগে আগুন হয়ে গেল। তারা পুলিশকে সাথে নিয়ে সুরায়াদের বাড়িতে গেল, আর সুরায়া ও তার মেয়েকে পুলিশের আওতায় তুলে দিল। আদালত তাদের দুইজনকে 20 বছরের শাস্তি দিল। এভাবেই সুরায়া ও তার মেয়ের কুকর্মের শাস্তি মিলে গেল। এখন তারা দুই বোন মিলে খুবই খুশি হলো, আর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ তারা তাদের মায়ের খুনিকে শাস্তির আওতায় আনতে পেরেছে। ওদিকে সুরায়া তার কুকীর্তির কারণে জেলে গেল। এদিকে আশা ও কাজল তাদের নম্র ব্যবহারের কারণে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো। মধুপুর নামক গ্রামে রাহুল তার স্ত্রী বিমলা ও মেয়ে কাঞ্চনের সঙ্গে বাস করত। রাহুলের স্ত্রী বিমলা ছিল দেখতে খুবই সুন্দরী, কিন্তু তার মেয়ে কাঞ্চন ছিল দেখতে খুবই খারাপ। গায়ের রং যেমনি কালো ছিল তেমনি ছিল বেটে। তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করত। যখন কাঞ্চন বাহিরে যেত তখন তার আশেপাশ থেকে সবাই দূরে চলে যেত, কারণ কাঞ্চনকে কেউ পছন্দ করত না ও তার সাথে বন্ধুত্ব করতে চাইতো না। কিন্তু কাঞ্চনের বাবা মা কাঞ্চনকে ভীষণ ভালোবাসতো। এমনই ভাবে তার দিন কাটছিল। হঠাৎ একদিন তার বার্থডে চলে আসলো। কাঞ্চনের জন্মদিন সেলিব্রেট করার জন্য আর বাবা রাহুল ও বিমলা অনেক সুন্দর করে বাড়িটা সাজিয়ে নিল। তার মা বিমলা সারাটা দিন পরিশ্রম করে মজাদার মজাদার খাবার তৈরি করলো। ওদিকে তার বাবা রাহুলও তার সমস্ত বন্ধুদেরকে ইনভাইট করেছিল। তবে এত কিছুতেও কাঞ্চনের মন ছিল খুবই খারাপ। সে কোনো কথা না বলে ঘরের মধ্যে চুপটি করে শুয়েছিল। আমার বাবা মা কত ভালো, আমার জন্মদিন বলে কত সুন্দর করে পুরো বাড়িটা সাজিয়েছে, আমাকে কতটা ভালোবাসে। যখন জন্মদিন শুরু হয়ে যাবে, আমার বন্ধুরা যখন সবাই আসবে, তখন তাদের মধ্যে আমাকে তো খুঁজেই পাওয়া যাবে না, কারণ আমি তো দেখতে একেবারেই কুৎসিত। আর যদি আমি মেকআপ করি আর সুন্দর করে সাজুগুজু করি, তবুও আমাকে দেখতে ভালো লাগে না, কারণ আমি তো দেখতেই কুৎসিত। আমি দেখতে একটু কালো, তার উপরে খাটো, আমার মোটা। কেন কেউ আমাকে ভালোবাসবে? কেন আমার সাথে বন্ধুত্ব করবে? ঠিক ওই সময় তার মা বিমলা তার রুমে চলে আসলো আর তাকে বলল, উফ কাঞ্চন, তুই এখনো শুয়ে আছিস? ওঠ মা, কখন উঠবি? দেখ পুরো বাড়ি সাজানো হয়েছে, তোর বান্ধবীরা তো সব চলে এলো বলে, তুই কখন রেডি হবি? মা, এসব পার্টি আমি করতে চাই না, এসব আমি চাই না মা করতে। কাঞ্চন, কিন্তু কেন? কি হয়েছে তোমার মা? মা, যখন আমার বান্ধবীরা সবাই আসবে, আমি তো দেখতে খুবই খারাপ, কালো, বেটে, মোটা, কুৎসিত। তারা আমাকে দেখে হাসি ঠাট্টা করবে, তখন আমি বেশি কষ্ট পাবো মা। ধুস পাগলি, এসব ভাবছিস কেন? তোর বান্ধবীরা তো অনেক ভালো, তারা তোকে অনেক ভালোবাসে। ওঠ মা, ওঠ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সেজে গুজে নে। তোর বাবাও প্রায় এলো বলে কেক আনতে গিয়েছে, অনেক বড় কেক। তুই ওঠ, আনন্দ করবি, মন খারাপ করে থাকিস না মা। এ কথা বলে কাঞ্চনের মা সেখান থেকে চলে গেল আর কাঞ্চন রেডি হতে কোনো একটি গ্রামে জ্যোতি নামে একজন মেয়ে বাস করত। জ্যোতি তার মা বাবাকে কখনোই দেখেনি, কারণ জ্যোতি যখন অনেক ছোট ছিল তখন তার মা বাবা তাকে একটি কূপের সামনে ফেলে চলে যায়। এরপর কোনো এক হৃদয়বান ব্যক্তি তাকে দেখে উঠিয়ে নিয়ে যায় আর কিছুদিন লালন পালন করে। তারপরে সেও জ্যোতিকে আবারও রাস্তায় ফেলে চলে যায়। এরপর থেকে জ্যোতি সে রাস্তার আস্থা করে বড় হতে থাকে। বড় হয়ে সে পরিশ্রম করে ছোট্ট একটি ঝুপড়ি তৈরি করে আর তার মধ্যে সে থাকতে আরম্ভ করে। জ্যোতি অনেক বড় একটি দোকানে ঝাড়ু দেওয়ার কাজ করত। সে খুবই মনোযোগ দিয়ে কাজ করত। একদিন দোকানের মালকিন জ্যোতিকে বলল, জ্যোতি, যেদিন থেকে তুমি আমার দোকানে কাজ করো, সেদিন থেকে আমার দোকানটা একেবারে চাঁদের ন্যায় চমকাতে থাকে।
তুমি তোমার কাজ খুবই মনোযোগ দিয়ে করো। তো শোনো বেটা, আমি একটা কথা বলি, আজ থেকে তুমি এই ঝাড়ু দেওয়ার কাজ ছেড়ে দাও। তুমি আমার দোকানে ডেলিভারি গার্লের চাকরি করো, ঠিক আছে? এতে টাকা অনেক বেশি পাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কি বলেছি ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই। আপনি আমাকে নিয়ে এতটা ভাবছেন মালকিন। ঠিক আছে জ্যোতি, আজ বাড়ি চলে যাও। কাল থেকে জিনিসপত্র এ দোকান থেকে ও দোকানে পৌঁছানোর কাজ শুরু করে দেবে, ঠিক আছে? জ্যোতি আসলে অনেক ভালো একটি মেয়ে ছিল। সে সব সময় অন্যের উপকার করত। অন্যের উপকার করতে গিয়ে যদি নিজেরও কষ্ট হয় তবুও সে সব কষ্ট মাথা পেতে নিত। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে জ্যোতি লাঞ্চ তৈরি করে প্যাক করে নিল। এরপর সে দোকানের দিকে রওনা দিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্যোতি এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল, যাকে সে প্রায়ই খাবার দিত। সে ওই মহিলার কাছে গেল আর বলল, আম্মা, নিশ্চয় আপনার ক্ষুধা পেয়েছে, আমি বুঝতে পেরেছি। নিন, এই নিন খাবার। এরপর জ্যোতি তার লাঞ্চ বক্স বৃদ্ধা মহিলাকে দিয়ে দোকানে চলে গেল। জ্যোতি দোকানে গিয়ে মনোযোগ দিয়ে তার কাজ করতে লাগলো। জ্যোতি তার মালকিনের দোকান থেকে স্যান্ডেল, জামা এসব অন্যান্য ছোট ছোট দোকানে দিয়ে আসতো। এই কাজ করা জ্যোতির জন্য অনেক কষ্টকর হলেও জ্যোতির টাকা পেয়ে অনেক খুশি হতো। কাজ শেষ করে যখন সে বাড়ি ফিরছিল তখন সে রাস্তার মধ্যে একটি মেয়ে দেখতে পেল, যে মেয়েটি খুবই কান্না করছিল। আরে এই মেয়ে, তোমার নাম কি? আর এখানে এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? বোন, আমি কি বলবো, আমার নাম রিনা। আমার মা বাবা এই পৃথিবীতে কেউ বেঁচে নেই। ছোট থেকে এভাবে আমি রাস্তায় রাস্তায় কান্না করি। যখন যা পাই তাই খাই, যেখানে রাত হয় সেখানেই ঘুমায়। রিনার কথা শুনে জ্যোতির অনেক খারাপ লাগলো, কারণ যদিও রিনার মতোই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুকুর খেয়ে রাস্তায় রাস্তায় বড় হয়েছে। রিনা, তুমি কান্না করো না। তোমার পৃথিবীতে কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি, তাই না? এই দেখো পাশে আমার বাড়ি, চলো তুমি আমার সঙ্গে। আজ থেকে আমার বাড়িতেই থাকবে যতদিন তোমার মন চায় ততদিন। জ্যোতির কথা শুনে রিনা অনেক খুশি হলো। এরপর রিনা জ্যোতির সঙ্গে তার বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর জ্যোতি রিনাকে পেট ভরে খাওয়ালো। আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আমার না অনেক ঘুম আসছে, এখন কি আমি ঘুমাতে পারি? হ্যাঁ হ্যাঁ রিনা, অবশ্যই ঘুমাবে, এতে জিজ্ঞেস করার কি আছে। তুমি ওপরে ঘুমাও, আমি মাটিতে শুয়ে পড়বো, ঠিক আছে? এভাবেই জ্যোতি অনেক যত্ন করে রিনার সেবা যত্ন করলো। জ্যোতির শরীর অনেক ক্লান্ত ছিল, সে ঘুমিয়ে পড়লো। কিন্তু রিনা মেয়েটি ছিল অনেক চতুর, সে ঘুমালো না। আরে, আমি বললাম আর আমার সব কথা বিশ্বাস করলো। কি যে বোকা, কিছুদিন পরেই বুঝতে পারবে। টেরই পেলো না যে আমি বড় একটি দোকান থেকে চুরি করে ফাঁকছিলাম। থাকি গরিবের বাড়িতে কয়েকদিন থাকার পর এই ঘরে যা কিছু আছে সব নিয়ে পালাবো। এরপর সকালে ঘুম থেকে উঠে রান্না করে জ্যোতি তার দোকানের কাজে চলে গেল। রিনা সারাটা দিন ধরে ঘরের মধ্যে এদিক সেদিক করে দেখতে লাগলো যে কোথাও কিছু আছে কিনা। আরে, আমি কেমন গরিব মেয়ের বাড়িতে এসে উঠলাম, এর ঘরে তো কিছুই নেই নেওয়ার মতো। জ্যোতি দোকানে গিয়ে সারাটা দিন কাজ করে যখন সব কাজ শেষ হয়ে গেল তখন দোকানের মালকিন জ্যোতির কাছে এসে বলল, শোনো জ্যোতি, কালকে সকাল 6টায় কিছু জামা আর স্যান্ডেল ডেলিভারি দিতে হবে। এগুলো অনেক জরুরি। আর আমাদের দোকান তো খোলে 10টার সময়। কি করা যায় বলো তো? তুমি এই স্যান্ডেল আর লেহেঙ্গা সাথে নিয়ে যাও। খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলোকে বাজারে এসে ডেলিভারি দেবে, ঠিক আছে? আর একটা কথা খুব ভালো করে মনে রেখো কিন্তু, এই লেহেঙ্গাগুলোর দাম কত জানো? পুরো 5 লক্ষ টাকা। ভালো করে আগলে রাখবে। ঠিক আছে মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখে রাখবো। এরপর জ্যোতি সেই দামি লেহেঙ্গা ও স্যান্ডেলগুলোকে হাতে করে তার বাসায় নিয়ে আসলো। রিনা এত দামি স্যান্ডেল আর লেহেঙ্গা দেখে খুবই আশ্চর্য হয়ে গেল আর জ্যোতিকে বলল, আরে জ্যোতি আপু, তোমার হাতে এত সুন্দর লেহেঙ্গার স্যান্ডেল দেখি তো মনে হচ্ছে অনেক দামি। এগুলো কোথায় পেলে তুমি? হ্যাঁ রিনা, তুমি একদম ঠিক ধরেছো। দেখতে যেমন সুন্দর, দামও তেমন। এই লেহেঙ্গার স্যান্ডেলগুলোর দাম কত জানো? পুরো 5 লক্ষ টাকা। কি বললে জ্যোতি আপু, 5 লক্ষ টাকা? এ তো অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা দাম। কালকে সকাল 6টার আগে এগুলোকে ডেলিভারি দিতে হবে। জ্যোতির কথা শুনে রিনা মনে মনে ভাবতে লাগলো, পেয়েছি। আজকে রাত্রেই এই দামি লেহেঙ্গার স্যান্ডেলগুলো নিয়ে আমি চুরি করে চলে যাব, আর বড় কোনো দোকানে গিয়ে বিক্রি করে আমি লাখপতি হয়ে যাব। গ্যাস! আপু, আমার না অনেক ক্ষুধা লেগেছে আর খুব ঘুম ধরেছে। কিছু খাওয়ার থাকলে দাও না, খেয়ে আমি ঘুমিয়ে যাই।
এরপর জ্যোতি রিনাকে খাবার রেডি করে দিল। দুজন একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে জ্যোতি যখন গভীর ঘুমের মধ্যে ছিল তখন রিনা ঘুম থেকে উঠে সবগুলো লেহেঙ্গা ও স্যান্ডেল চুরি করে পালিয়ে গেল। সকাল 5টায় যখন জ্যোতির ঘুম ভাঙল, সে ঘুম থেকে উঠে দেখলো রিনা আর তার বিছানায় নেই। আরে রিনা বিছানায় নেই, কোথায় গেছে ও? বুঝতে পেরেছি, সকাল সকাল বোধহয় বাইরে ঘুরতে গেছে। যাকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে লেহেঙ্গার স্যান্ডেলগুলো ডেলিভারি দিয়ে আসি। এরপর রেডি হয়ে জ্যোতি লেহেঙ্গার কাছে গিয়ে দেখলো লেহেঙ্গার জায়গায় লেহেঙ্গা নেই, লেহেঙ্গার স্যান্ডেল সব চুরি হয়ে গেছে। এটা দেখে জ্যোতির আর বুঝতে বাকি রইল না যে এই চোরটা কে। এই চোর শিওর রিনা চুরি করেছে। আরে এরকমটা তো আমি রেনার থেকে আশা করিনি। রেনা যে থালে খেয়েছে সেই থাল ফুটো করেছে। আমি তো সব সময় মানুষের উপকার করি, সব সময় মানুষের ভালো কাজ করি, এরপরও কেন বারবার আমার সঙ্গে এমনটা হয়? এখন আমি কি করব? আমি মালকিনকে কি বলে বুঝতেব? এখন তো মালকিন চাকরি থেকে আমাকে বের করে দেবে, আর ওর টাকা কড়াই কড়াই আমার থেকে শোধ করে নেবে। আমি কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছি না। জ্যোতি কি করবে কিছুই বুঝতে পারছে না। সে বাড়ির বাইরে মাথায় হাত দিয়ে খুবই চিন্তায় বসে রইল। ঠিক তখনই খুবই সুন্দর একটি পরী তার কাছে আসলো আর বলল, জ্যোতি, তোমার কি হয়েছে? এত চিন্তা করছো কেন তুমি? আপনাকে আমি চিনতে পারছি না, আমাকে মাফ করবেন। জ্যোতি, আমি হলাম রানী পরী। সব সময় তো তুমি অন্যকে সাহায্য করো, আজ তোমার নিজেরই সাহায্যের প্রয়োজন, এই জন্য তোমাকে সাহায্য করতে আমি নিজেই চলে এসেছি। বলো জ্যোতি, তোমার কি প্রবলেম? আমি তোমার প্রবলেম সলভ করে দিতে চাই। এরপর জ্যোতি পরীর কাছে সব সত্য কথা খুলে বলল। সব শুনে পরী বলল, উফ, ভেরি স্যাড, এসব তো তোমার সঙ্গে অনেক খারাপ হয়েছে। তুমি চিন্তা করো না, চলো আমার সাথে চলো, সব ঠিক হয়ে যাবে। এ কথা বলে পরী জ্যোতিকে নিয়ে গেল গ্রাম থেকে অনেক দূরে। সেখানে গিয়ে পরী তার জাদুর লাঠি ঘোরালো আর সেখানে 2টি জাদুর ঘর প্রকট হয়ে গেল। আর পরী তাকে বলল, জ্যোতি, এই যে 2 ঘর দেখছো না, এই 2 ঘরের মধ্যে থেকে শুধু একটি ঘরে তোমাকে সাহায্য করতে পারবে। এখন বাকিটা তোমার উপরে, তুমি তোমার রাস্তা দেখে নাও। এ কথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। জ্যোতি সত্যি সত্যি দেখলো সেখানে একটি জাদুর স্যান্ডেলের ঘর আর একটি জাদুর লেহেঙ্গার ঘর। এরপর জ্যোতি যখন সেই ঘরের একেবারে সামনে চলে গেল তখন জাদুর লেহেঙ্গার ঘর জ্যোতিকে বলল, জ্যোতি, আমার ঘরের মধ্যে আসো। আমার মধ্যে অনেক টাকা পয়সা আছে, তুমি রাতের মধ্যে অনেক কোটিপতি হয়ে যাবে। এরপর জাদুর স্যান্ডেলের ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, শোনো জ্যোতি, আমি হলাম জাদুর স্যান্ডেলের ঘর। আমার মধ্যে আসলে তুমি অনেক টাকা পয়সা পাবে না, তবে পাবে 5টি দামি লেহেঙ্গা ও স্যান্ডেল, যেগুলো দ্বারা তুমি তোমার মালকিনের কথা অনুযায়ী ডেলিভারি দিতে পারবে। আর তোমার জীবন অতি সাধারণভাবেই কাটাতে হবে। এখন তুমি ডিসাইড করো তুমি কোন ঘর নেবে। আমি জাদুর স্যান্ডেলের ঘরের মধ্যে যেতে চাই, ওখান থেকে লেহেঙ্গার স্যান্ডেল নিয়ে ডেলিভারি দিতে চাই। আমি বেশি লোভ করতে চাই না, আমার জীবন সাধারণভাবেই আমি কাটাতে চাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সেখান থেকে জাদুর লেহেঙ্গার ঘর অদৃশ্য হয়ে গেল। এরপর জ্যোতি জাদুর স্যান্ডেলের ঘরের মধ্যে প্রবেশ করে দামি স্যান্ডেল ও লেহেঙ্গা নিয়ে চলে আসলো। পরিজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। যাকে এখন আমি তাড়াতাড়ি গিয়ে ডেলিভারিগুলো দিয়ে আসি। এরপর জ্যোতি স্যান্ডেল ও লেহেঙ্গাগুলো ডেলিভারি দিয়ে বাড়ির দিকে আসতে লাগলো। তখন রাস্তায় জ্যোতি দেখতে পেল রিনাকে। রিনা জ্যোতিকে দেখে জ্যোতির সামনে আসলো আর তার কাছ থেকে ক্ষমা চাইলো। জ্যোতি আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার দামি স্যান্ডেল আর লেহেঙ্গা চুরি করেছিলাম আমি। চুরি করে পালিয়ে যাওয়ার সময় বড় বড় ডাকাত দল আমার কাছ থেকে এগুলো ছিনিয়ে নিয়ে যায়। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিও না। রিনা, তোমার সঙ্গে আমি কয়েকদিন একই সাথে কাটিয়েছি, তোমাকে নিজের বোন ভেবেছিলাম। এই জন্য তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেবো না ঠিকই, কিন্তু তুমি যে অন্যায় করেছো এটা ক্ষমা পাওয়ার উপযুক্ত নয়। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আর আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। এ কথা বলে জ্যোতি সেখান থেকে চলে গেল। এরপর সে তার মালকিনের সঙ্গে দেখা করলো। এই ঘটনার পর থেকে জ্যোতি তার মালকিনের কাছে আরও বেশি ফেভারিট হয়ে গেল। আস্তে আস্তে জ্যোতির মালকিন জ্যোতির স্যালারিটা অনেক বেশি বাড়িয়ে দিল। জ্যোতি ওই দোকানে থেকে কাজ করে তার থাকার জন্য অনেক বড় একটি বাড়ি তৈরি করলো। এরপর থেকেই জ্যোতি সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।